হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেককে আরও একবার ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে। আর ডাব্লিউবিএসএসসির গ্রুপ সিডির স্পেশাল যে ক্লাস আমরা করছিলাম, সেখানে আমাদের ইংরেজির আজকে 6 নাম্বার ক্লাস তোমরা এখানে দেখবে। এবং এর আগে যে 5টা ক্লাস অলরেডি হয়ে গিয়েছে, খুব ইম্পর্টেন্ট কিছু টপিকের উপর করিয়েছিলাম। যেমন যেমন দুটো ছিল, একটা ছিল ক্লজ আইডেন্টিফাই করার যে বিষয়টা, যেটা সচরাচর অন্যান্য এক্সামে খুব একটা আসে না। তো আমাদের কি হয় যে ওই টপিকগুলো নিয়ে না চর্চা খুব কম হয়। দ্বিতীয়, এরর স্পটিং দুটো ক্লাস করিয়েছি, এবং লাস্ট যে দুটো 4 এবং 5 নাম্বার ক্লাসে আমরা কি পড়েছিলাম, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, এগুলোকে আইডেন্টিফাই কিভাবে করব তার উপরে কিন্তু আমরা 15-30টা প্রশ্ন ওখানে আলোচনা করেছিলাম, সলভ করেছিলাম। ঠিক আছে, তো প্রত্যেকে অবশ্যই ওই ক্লাসগুলো দেখে নিও। এবং চলো আজকে শুরু করা যাক আমাদের 6 নাম্বার যে ক্লাস সেটা। তো আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব কি, মিক্সড ফিলার্স, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তার একটা যে মিক্সড একটা প্র্যাকটিস সেট, মানে বিভিন্ন চ্যাপ্টারের উপরে ডিপেন্ড করে সেই প্র্যাকটিসগুলো আমরা করব। তবে তার আগে একটু বলে দিই, যারা তোমরা মক টেস্ট নিতে চাইছো গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য, ঠিক আছে, তাদের জন্যই এই পার্টিকুলার বিষয়টা। সেটা হচ্ছে কি, মক সিরিজ এটা আসছে অলরেডি, দেখো এখানে 8 তারিখ দেওয়া আছে। ঠিক আছে, তো শুরু হয়ে গিয়েছে হয়তো। এবার তোমরা সেটাকে এখন যোগাযোগ করতে পারো আরাম, যেহেতু অনলাইন মক টেস্ট, তো তোমরা যে কোনো সময় অ্যাটেন্ড করতে পারবে, কোনো সমস্যার কিছু নেই। এবং কি কি পাচ্ছ দেখো, 20টা ফুল লেন্থ মক টেস্ট তোমরা এখানে পাচ্ছ এর মধ্যে। এছাড়াও মানে রিয়েল টাইম স্টিমুলেশন, মানে যেহেতু অ্যাপের মধ্যেই হচ্ছে মক টেস্ট, তো তুমি সঙ্গে সঙ্গে দেখতে মানে চেক করতে পারবে মকের পরেই যে কোনটা ঠিক হলো, কোনটা ভুল হলো, কত নাম্বার তুমি পেলে, মানে নেগেটিভ মার্কিংগুলোকে ওগুলোকে ঠিকঠাক করে ক্যালকুলেট করে। এছাড়াও সেকশনাল টেস্ট তুমি পাবে, মোটামুটি ধরে রাখো 150+ সেকশনাল মক টেস্ট, মানে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং, ইংলিশ সব মিলিয়ে প্রায় 150-এর উপরে এখানে কিন্তু পাবে। ঠিক আছে, এবং এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্সের একটা নোটস বলতে কি, এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের একদম 2025 সালের একদম সব খবর, মানে জানুয়ারি থেকে শুরু করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, প্রতিটা মাস অনুযায়ী ভাগ ভাগ করে যে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে, এই কমপ্লিট একটা ইয়ার বুক তোমরা কিন্তু এর সাথেই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো যদি কেউ মনে করো এই কোর্সটা পারচেস করবে, মাত্র কোর্স ফি দেখতে পাচ্ছ মাত্র 99-এ, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো নিজের সম্পূর্ণ নাম এবং এই যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি মক এটা বলে ওখানে মেসেজ করে রাখো, তোমাদের কিন্তু লিঙ্ক বা আদার্স ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, চলো আর দেরি না করে এবার আমরা চলে আসি আমাদের মূল ক্লাসে। দেখে নাও কিছু বাছাই করা প্রশ্ন, একটু ট্রিকি প্রশ্ন। দেখো, নর্মাল যেগুলো সহজ সহজ প্রশ্ন হয় সেগুলো তোমরা আরামসে পারবে। ঠিক আছে, এটুকু বিশ্বাস আমার আছে। যেগুলো হয়তো একটু ট্রিকি, কঠিন বলবো না, ঠিক আছে, কিন্তু একটু ট্রিকি ওয়েতে দেওয়া থাকে, সেগুলো আলোচনা করব। তোমরা প্রয়োজনে ভিডিওটাকে পজ করে নিতে পারো। ঠিক আছে, পজ করে নিয়ে আগে ভেবে নাও, যদি ভাবতে সময় লাগে 2 মিনিট সময় যদি লাগে, 1 মিনিট সময় লাগে, তাহলে একটু ভেবে নাও, তারপরে ভিডিওটা প্লে করে আবার সলিউশন দেখে নিতে পারবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 1, একদম ফটাফট র্যাপিড রিভিশন টাইপের হবে। ঠিক আছে, হার্ডলি ড্যাশ দ্য মিটিং বিগিন হোয়েন লাইটস ওয়েন্ট আউট। হোয়েন লাইট ওয়েন্ট আউট কি হলো, কিছুটা হচ্ছে, একটা মিটিং শুরু হলো, এরকম কিছু বলছে। চলো এখানে আমাকে দেখো 4টে অপশন আছে, কি আছে, হ্যাড আছে, হ্যাজ আছে, ডিড আছে এবং ওয়াজ আছে। আমাকে বলো এর মধ্যে থেকে কোনটা আমাদের সঠিক উত্তর হবে। দেখো, তোমরা আগে ভেবে নাও, ভিডিওটাকে পজ করে, তারপর আমি বলে দিচ্ছি। এখানে আমাদের সঠিক উত্তর হবে কোনটা, অপশন সি, অপশন সি। এবার তোমাদের একটা গন্ডগোল পাকাবে যে স্যার হ্যাড কেন হলো না। দেখো, এখানে স্ট্রাকচার যেটা হয়, এই স্ট্রাকচারটা হচ্ছে কিছুটা এইরকম। এখানে যদি ওই হার্ডলি, তারপরে স্কার্সলি, নো সুনার, যদি এইগুলো বসে, ঠিক আছে, তো এরপরে অনেক অক্সিলারি ভার্বে আসতে পারে, মানে নর্মাল ভাবে তুমি ব্যবহার করতে পারো। তবে এক্সামে মূলত দুটো জিনিসই আসে, সেটা কি, সেটা হচ্ছে হয় ডিড অথবা হ্যাড। ঠিক আছে, মূলত এখান থেকে বেশিরভাগ প্রশ্ন দেয়। এবং এরপরে কি বসবে, এরপরে বসবে একটা সাবজেক্ট, এরপরে বসবে সাবজেক্ট। দাঁড়াও, এটা একটু উপরে তুলে নিই। ওকে, দেখো, এবার যেটা আমাদের মনে রাখতে হবে, যদি এখানে ডিড থাকে, যদি এখানে ডিড থাকে, তাহলে এদিকে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। আর যদি এদিকে হ্যাড থাকে, তাহলে এখানে কি হবে, হ্যাডের সাথে আমরা জানি মেইন ভার্বের
থার্ড ফর্ম বসবে। তো এই যে কম্বিনেশনটা কিন্তু আমাদের মেনটেন করে রাখতে হবে। শুধুমাত্র হার্ডলির ক্ষেত্রে না, এটা হার্ডলি, স্কার্সলি, নো সুনার, যেগুলো আগে বসে, সেন্টেন্স একদম শুরুতে বসে। তো এবার এখানে দেখে নিই আমরা কি আছে এটা ভাই। বিগিন ভার্বের কোন ফর্ম? B1 ফর্ম। হ্যাড থাকলে এটা কিন্তু বিগিন থাকতে পারতো না, আর তাই তো বিগান হয়ে যেত। সুতরাং হ্যাড এখানে বসবে না, বসবে কোনটা? ডিড, যার সাথে ভার্বের এই ফার্স্ট ফর্মটা বসতে পারে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে? নাইদার অফ দ্য টু ক্যান্ডিডেটস ড্যাশ সুটেবল ফর দ্য পোস্ট। নাইদার অফ দ্য টু ক্যান্ডিডেটস আর সুটেবল ফর দ্য পোস্ট। খুব ভালো একটা প্রশ্ন, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারের একটা প্রশ্ন। কি নিয়ম এর পিছনে ভাই? যদি দেখো যে এখানে যেরকম নাইদার দেওয়া আছে, নাইদার বা নিদার, ঠিক আছে, তো এখানে যদি আইদার, নাইদার বা ইচ, ওয়ান, যদি এই চারটের মধ্যে কোনো শব্দ থাকে, ঠিক আছে, যদি এই চারটে বা এইরকম কোনো শব্দ থাকে এবং যদি এরপরে অফ বসে, দেখো অফ বসেছে, ভালো কথা, তাহলে তারপর যে নাউনটা বসবে সেই নাউনটা হবে কি? প্লুরাল। তারপর সেই নাউনটা হবে প্লুরাল, কিন্তু এর সাবজেক্ট কিন্তু এখনো এই যে আইদার হোক, নাইদার হোক, ইচ হোক বা ওয়ান হোক, এইগুলোই কিন্তু সাবজেক্ট এবং এগুলো প্রত্যেকটাই সিঙ্গুলার। কি বললাম? এগুলো প্রত্যেকটাই সিঙ্গুলার। তো এই পার্টটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। প্রিপোজিশনের পর যে প্রিপোজিশনাল অবজেক্টটা বসছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সাবজেক্ট হচ্ছে নাইদার, যেটা সিঙ্গুলার, মানে আমাকে এখান থেকে সিঙ্গুলার ভার্ব চুজ করতে হবে। আর হবে না, ওয়ার হবে না, হ্যাভ এটাও হবে না। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে ভাই অপশন সি, ইজ। ঠিক আছে, অপশন সি, ইজ। চলো নেক্সট কোশ্চেনে আমরা এগিয়ে যাই। এবার একটু এগোবো, ঠিক আছে, একটু স্পিডে এগোবো। শুরুর দিকে তোমরা জানো একটু ওই ধাতস্থ হওয়া বা অভ্যস্ত হওয়ার বিষয়টা আসে। চলো এবার দেখে নিই। দ্য টিচার না, খুব জোরে এগোনো যাবে বলে মনে হচ্ছে না, কারণ একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখানে আছে। দ্য টিচার ইনসিস্টেড দ্যাট দ্য হোমওয়ার্ক ড্যাশ বিফোর মানডে। ঠিক আছে, এবার এখানে এর পিছনে যে কি নিয়ম দেওয়া আছে সেই নিয়মটা এখানে পুরোপুরি এক্সপ্লেন করা পসিবল না, শুধু মানে টপিকের নামটা বলে দিচ্ছি। এটা হচ্ছে বেসিক্যালি প্রেজেন্ট সাবজাংটিভ মুডের উপর এই প্রশ্নটা, মানে এর নিয়ম অনুযায়ী আমাদের সলভ করতে হবে। ঠিক আছে, বিষয়টা কোথায় পাবো? এখন যেহেতু প্র্যাকটিস ক্লাস করছি, আমি বেশি কিছু আলোচনা করছি না, তোমরা এর একটা সেপারেটলি ভিডিও পেয়ে যাবে, সেটা একটু দেখে নেবে। ঠিক আছে, চ্যানেলে গিয়ে দেখে নেবে। এবং এখানে দেখো এই যে প্রেজেন্ট সাবজাংটিভ মুড অনুযায়ী কি হতে পারে, এখানে যদি আমরা যদি প্যাসিভ ভয়েসে করতে হবে, হোমওয়ার্কটা টিচার ইনসিস্ট করলো কি যেন হোমওয়ার্কটা সোমবারের আগে সাবমিট হয়ে যায়। এবং প্রেজেন্ট সাবজাংটিভ মুডের নিয়মে কি হচ্ছে, এই নর্মালি এখানে ইজ, ওয়াজ, হ্যাজ এগুলো কিচ্ছু বসতে পারে না। প্রেজেন্ট সাবজাংটিভের মনে রাখবে প্যাসিভ ভয়েসে শুধুমাত্র এই বিই এই ওয়ার্ডটাই বসবে এবং এরপরে কি হয়, এরপরে ভার্বের থার্ড ফর্ম এটাই বসতে পারে, এছাড়া অন্য কিছু বসতে পারে না। বা যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে নট বসবে আগে, অর্থাৎ নট বি সাবমিটেড এরকম। তাহলে দেখো প্রেজেন্ট সাবজাংটিভের নিয়ম একমাত্র এখানেই ফলো হচ্ছে। ঠিক আছে, বি সাবমিটেড। এবং যেটা বললাম, যদি কারণ মনে হয় যে না নিয়মটা এখান থেকে ভালো করে বুঝে নেব, তাহলে একবার ওই কমপ্লিট ক্লাসটা ভিডিওটা দেখে নিও। ঠিক আছে, চলো তারপর কোশ্চেন নাম্বার 4। নো সুনার হ্যাড, ওই যে সেম নিয়মে যেটা একটু পড়া, নো সুনার শুরুতে বসেছে, হ্যাড বসেছে, সেই জন্য এখানে কি বসলো, এন্টার্ড, V3 বসেছে। ঠিক আছে, যদি এখানে এররটা বা ফিলারটা ওখান থেকে নেই। ফিলার কিসের উপরে আছে ভাই? লেখা আছে থাক, ফিলার আছে এই জায়গাতে। তো এটার জন্য আমাদের কি জানতে হবে? এটার জন্য আমাদের ভাই এটুকু জেনে রাখতে হবে যে নো সুনার, আচ্ছা এটা লিখছি না, নো সুনারের সাথে আমরা কি করব, সব সময় যেটা হয় সেটা হচ্ছে অপশন সি, দেন। কি বললাম? দেন। বানানটাও লক্ষ্য রাখবে, THAN কিন্তু THEN না,
দেন হবে না, দেন হবে। ঠিক আছে, তাহলে এটাকে তোমার লিখে নেবে খাতায়, যদি এখানে নো সুনার থাকে তাহলে এখানে সবসময় কি বসবে, দেন বসবে। ঠিক আছে, আর যেটা লিখে দেব সেটা হচ্ছে এই নিয়মটা, যে নো সুনার থাকলে দেন বসে, আর যদি হার্ডলি হার্ডলি বা স্কার্সলি থাকে তার সাথে কিন্তু সবসময় বসে কি, ওয়েন। মানে এখানে নো সুনার, সেই জন্য এখানে দেন বসলো। যদি এখানে হার্ডলি থাকতো এখানে হোয়েন বসতো, তখন তখন আবার অপশন এ ঠিক হতো। যদি এখানে স্কার্সলি থাকতো তাহলেও অপশন এ ঠিক হতো, কিন্তু যেহেতু আছে নো সুনার সেই জন্য অপশন সি দেন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো তারপর কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, আ কমিটি the committee has postponed dash a final decision till next week. The কমিটিটা কি করলো, কমিটিটা যেটা করলো সেটা হচ্ছে পোস্টপন্ড করলো। কি পোস্টপন্ড করলো, এই যে ফাইনাল ডিসিশন নেওয়ার যে বিষয়টা সেটা পরবর্তী সপ্তাহ পর্যন্ত কিন্তু পোস্টপন্ড করে দিল। বলছে না ভাই আজকের ইচ্ছা করছে না, এক কাজ করি এই ডিসিশনটা পরের সপ্তাহে আমরা নেব। ঠিক আছে, তাহলে এবার আমাকে বলো, এটা বেসিক্যালি ওই জেরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল এই চ্যাপ্টারের একটা প্রশ্ন, এবং আমি এটাও তোমাদের ইউটিউবে কিন্তু করিয়ে দিয়েছি, এটাও ইউটিউবে পড়ানো আছে, সুতরাং প্রত্যেকে একবার চাইলে দেখে নিতে পারো। বলো এখানে কি উত্তর হবে, যখনই পোস্টপন্ড ভার্বটা আসছে শর্টকাট লিখে নাও যে পোস্টপন্ড করা হচ্ছে। ঠিক আছে, পোস্টপন্ডের ক্ষেত্রে সবসময় জেরান্ড ফর্মটা বসে। এটা কি, এটা হচ্ছে একটা জেরান্ড। ঠিক আছে, তো পোস্টপন্ড কি হবে, টেকিং আ ফাইনাল ডিসিশন টিল নেক্সট উইক। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6। এটা একটা প্রিপোজিশনের প্রশ্ন প্লাস বলতে পারো ফিক্সড প্রিপোজিশনের প্রশ্ন, তো এখানে বোঝানোর খুব বেশি কিছু নেই। ফিক্সড প্রিপোজিশন কি করতে হবে, একটু মুখস্থ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ সেটা প্র্যাকটিসের মাধ্যমে মুখস্থ করতে পারলে সব থেকে ভালো হয়, অবভিয়াস ব্যাপার। তবে যদি এখন মানে কি বলবো, প্র্যাকটিস বলতে ওই এক জাতীয় সমস্ত ভার্ভগুলোকে নিয়ে যদি মুখস্থ করা যায় সব থেকে ভালো হয়। তবে আপাতত লিখে নাও অ্যাকিউজড, অ্যাকিউজডের পর ফিক্সড প্রিপোজিশন কি হয়, ফিক্সড প্রিপোজিশন হয় অফ। the poor man was accused of stealing the documents. ঠিক আছে, ওই যে পুয়ার ম্যান, ওই যে গরিব লোকটা, তাকে কি করা হয়েছিল, তাকে কিসের দোষারোপ দেওয়া হয়েছিল, তাকে দোষারোপ দেওয়া হয়েছিল এটার কিসের, যে ডকুমেন্ট চুরি করার। ঠিক আছে, চলো নেক্সট। he would have succeeded he would have succeeded if he dash harder, if he dash harder। দেখো এই প্রশ্নটাও তোমাদের একটু বলে দিই, একটু একটু মানে বলতে পারো অ্যাডভান্স, মানে এই এক্সামের জন্য অ্যাটলিস্ট একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। ঠিক আছে, তো এটা নিয়ে খুব বেশি চাপ নেওয়ার কিছু নেই, তবু আমি আমার মতো করে একবার করে পড়িয়ে দিচ্ছি, কেন, যদি বাই চান্স এক্সামে চলে আসে যেন তোমরা অ্যাটলিস্ট একটু হলেও বিষয়টা জানা থাকে। ঠিক আছে, তো নিয়ম কি ভাই, নিয়ম হচ্ছে দেখো এখানে দুটো ভাগ পাচ্ছি আমি, কি, ইফ ইফ দিয়ে একটা ক্লজ এখানে পাচ্ছি, আর একটা এখানে আরেকটা ক্লজ কি পাচ্ছি, মেইন ক্লজ। ঠিক আছে, তো ইফটা হচ্ছে বেসিক্যালি একটা সাবঅর্ডিনেট ক্লজ, যেহেতু তোমাদের ক্লজ আমি পড়িয়ে দিয়েছি তোমরা বুঝতে পারবে। সাবঅর্ডিনেট ক্লজ, তার মধ্যেও কোন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তবে যেহেতু ইফ থাকে আমরা ডাক নাম দিতে পারি একটা, যে এটা ইফ ক্লজ। ঠিক আছে, এবার মনে রাখবে যদি এখানে দেখো উড হ্যাভ সাকসিডেড, মানে উড কুড মাইট, খাতায় লিখে নাও, যদি উড কুড মাইট থাকে, তারপর হ্যাভ থাকে, তারপর V3 থাকে, যে কোনো V3, সেই ক্ষেত্রে এই ইফ ক্লজের ক্ষেত্রেও কিন্তু কি বসবে, হ্যাড প্লাস V3 বসবে। এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, কি বললাম, যদি অন্য ক্লজটাতে এখানে উড বা কুড বা মাইট এরকম কিছু থাকে, তারপরে হ্যাভ থাকে, তারপরে V3 থাকে, তাহলে ইফ ক্লজে কি বসবে, হ্যাড প্লাস V3। মনে থাকবে। আর একটা সিনারিও কি, আর একটা সিনারিও হচ্ছে যদি ওই যেগুলো বললাম, মানে ধরো উড, এক মিনিট দাঁড়াও, উড বা কুড, যদি এই জাতীয় কিছুর পর বা মাইট এরপর যদি V1 বসে যায়, কি বললাম, যদি V1 বসে যায়
তাহলে তাহলে ইফ ক্লজের মধ্যে কি বসবে? ইফ ক্লজের মধ্যে হয় ভার্বের সেকেন্ড ফর্ম বসবে অথবা অয়ার বসবে। ঠিক আছে, কন্ডিশনালসের রুলস এগুলো। তবে এখান থেকে তোমাদের ওই চাপ নেওয়ার কিছু নেই, খুব বেশি ডেপ থেকে প্রশ্ন এখানে দেবে না। ঠিক আছে, চলো তাহলে নিয়মটা বলে দিলাম এখানে। আর এটা ছিল আর একটা নিয়ম, একটু খাতায় লিখে নিও এবং মনে রেখো। ঠিক আছে, চলো তারপরে কোশ্চেন নাম্বার 8, দ্য নিউজ অফ হিজ সাকসেস, দ্য নিউজ অফ হিজ সাকসেস ড্যাশ স্প্রেড লাইক ওয়াইল্ড ফায়ার। এটা বন্য আগুনের মতো বা দাবানলের মতো কি হয়ে গেল, তার যে সাকসেসের যে গল্পটা চারিদিকে ছড়িয়ে পড়লো। ঠিক যেমন তোমরা দুদিন পর যখন যখন চাকরি পেয়ে যাবে, ঠিক আছে, তখন দেখবে তোমাদেরও ওই চাকরির পাওয়ার খবরটা, সাকসেস খবর চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেটাই হয় জেনারেলি। দেখবে আজকে হাতের রেজাল্ট পাচ্ছ, 5 মিনিট 10 মিনিটের পর থেকে ফোন আসা শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, বেসিক্যালি বিয়ের জন্য। তো এরকম অনেক কিছুই হবে, একদম আগুনের মতো ছড়িয়ে যাবে চারিদিকে। তো আপাতত সেই যেন ছড়িয়ে যায় এবং প্রচুর পরিমাণে বিয়ের প্রপোজাল আসে, তার জন্য পাস করতে হবে ভাই। উত্তর দাও কি হবে এখানে? দ্য নিউজ অফ হিজ সাকসেস। দেখো এখানেও বিষয় হচ্ছে এই যে নিউজ, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। অফ এটা কি? এটা হচ্ছে প্রিপোজিশন। তোমাদের শিখিয়েছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেরও ক্লাস করানো আছে, সব মিলিয়ে প্রায় 4টে বা 5টা ক্লাস করানো আছে, ভালো করে দেখে নেবে। ঠিক আছে, প্রিপোজিশনের পর যে নাউন বা প্রোনাউন বসে, যে নাউন বা প্রোনাউন বসে তাকে আমরা বলি কি? তাকে আমরা বলি প্রিপোজিশনাল অবজেক্ট। হলো? তাহলে আমাদের সাবজেক্ট আলটিমেটলি কে? সাবজেক্ট হচ্ছে নিউজ। এবং আমরা জানি নিউজ লাস্টে এস আছে। ঠিক আছে, বা হয়তো অনেক খবর এরকম ভাবে মনে হতে পারে প্লুরাল, কিন্তু না, নিউজ মানে খবর। এবং এটা কি? এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, তো সিঙ্গুলার যদি নিউজ হয়, সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্বও কি হবে? সিঙ্গুলার হবে। অর্থাৎ হ্যাভ আর অয়ার একটাও বসবে না। বসবে কোনটা? অপশন ডি, হ্যাজ। অপশন ডি, হ্যাজ। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। এবং প্রত্যেককেই বলছি, আমি এগিয়ে যাচ্ছি মানে তোমরা কিন্তু যে দেখে গেলে সেটা করবে না, ভিডিওটাকে পজ করো। এই যে নতুন প্রশ্ন আসলো, পজ করো 5 সেকেন্ড 10 সেকেন্ড, যার যেটুকু সময় লাগবে ভাবতে এটাকে। তারপর আবার প্লে করে, মানে নিজে একটা উত্তর ভেবে নাও, হ্যাঁ আমার এই উত্তরটা মনে হচ্ছে। তারপর প্লে করে মিলিয়ে নাও যে হ্যাঁ ঠিকঠাক উত্তর আমার মনে হচ্ছিল কিনা। এবং অবশ্যই কমেন্টে জানিও তোমার কোন উত্তরটা মনে হচ্ছিল এবং ঠিক হলো কিনা, বা লাস্টে স্কোরটা 15-র মধ্যে স্কোরটা জানিও। ঠিক আছে, যদিও তোমাদের পরীক্ষায় 10টা থাকবে প্রশ্ন ইংলিশের, তবে সেটা তো সব কিছু মিলিয়ে, মানে গ্রামার ভোকাব সব কিছু মিলিয়ে আপাতত আজকের এই 15-র মধ্যে কত হচ্ছে সেটাও জানাবে। ঠিক আছে, নট অনলি দ্য স্টুডেন্টস বাট অলসো দ্য টিচার ড্যাশ রেসপন্সিবল ফর দ্য মিস্টেক। এখানে কোন নিয়ম অ্যাপ্লাই হবে ভাই? এখানে হবে ওই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা নিয়ম আছে, যে যদি ধরো এইদিকে আইদার বা নাইদার বা নট অনলি থাকে। ঠিক আছে, কি কি বললাম? যদি এগুলোর মধ্যে যে কোনো একটা থাকে, মাঝে একটা নিশ্চয় নাউন বা প্রোনাউন বসবে, তাই তো? মাঝে একটা নাউন বা প্রোনাউন বসবে। এরপর আইদারের জন্য এদিকে অর বসবে, নাইদারের জন্য নর বসবে, বা নট অনলির ক্ষেত্রে এখানে বাট অলসো বসবে। তাই তো? এই হচ্ছে আমাদের নিয়ম। এইবার এরপরে আরো একটা নাউন বা প্রোনাউন বসবে। ঠিক আছে, আর আমাদের যে ভার্ভটা সেটা চুজ করব কি অনুযায়ী? সেটা আমরা চুজ করব এই যে সেকেন্ড নাউন বা প্রোনাউন আছে ওইটাকে দেখতে হবে। যদি ওটা সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার। যদি এই নাউন বা প্রোনাউন যেটা আছে, যে সাবজেক্টটা আছে, যদি সেটা প্লুরাল হয়, তাহলে ভার্ব প্লুরাল। সুতরাং এখানে দেখো নট অনলি বাট অলসো আছে, অর্থাৎ আমার জন্য কিন্তু বাট অলসোর পর যে সাবজেক্টটা আছে, বাট অলসোর পরে যে নাউন বা প্রোনাউনটা আছে, ওটাই আমার জন্য মূল বিষয়। এখানে স্টুডেন্টস এটা সিঙ্গুলার নাকি প্লুরাল আমার দেখে কোনো কাজ নেই। আসল বিষয় হচ্ছে টিচার, হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। সুতরাং আমার ভার্ভটা কি হবে? আমার ভার্ভটাও হবে সিঙ্গুলার নাম্বার।
দেখো আর সিঙ্গুলার না কাটো, ওয়ার সিঙ্গুলার না কাটো, হ্যাভ সিঙ্গুলার না, সুতরাং এটাও হবে না। সঠিক উত্তর হচ্ছে কি অপশন ডি ইজ, একমাত্র এটা সিঙ্গুলার নাম্বার, তাই তো? এটা একমাত্র সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে বসতে পারে বা সিঙ্গুলার নাম্বার, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, চলো তারপর কোশ্চেন নাম্বার 10, হি বিহেভড। খুব ভালো প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন দিয়ে দিতেই পারে, এবং এটাও কিসের, এটাও ওই প্রেজেন্ট বা পাস্ট সাবজাংটিভ মুড, এটা অন্তত পাস্ট সাবজাংটিভ মুড। ঠিক আছে, এখান থেকে এখনকার সময় বিভিন্ন এক্সামে প্রশ্ন দিচ্ছে, তো আমিও আর রিস্ক নিলাম না, তো ছোট ছোট করে কিছু কিছু এখান থেকে নিয়ম আমি পড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, যেন বাই চান্স যদি প্রশ্ন দিয়ে দেয়, মানে বুঝতেই পারছো এখন তার খুব একটা সেই বিশ্বাস নেই না কোন এক্সামে কোন প্রশ্ন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তোমরা মোটামুটি দেখা শুরু করছো অনেক আগে থেকেই, ক্লার্কশিপ ছিল, মিসলেনিয়াস মেন্স ছিল, বা আদার্স মানে স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলো এখন কখন যে ডিগবাজি খেয়ে কোন দিকে প্রশ্ন দিয়ে দিচ্ছে বোঝা একটু মুশকিল। তো একদম যে হ্যাঁ আমি জানি মাধ্যমিক পাস লেভেলের পরীক্ষা এমন কিছু কঠিন হওয়ার চান্স নেই, কিন্তু আলটিমেটলি কম্পিটিটিভ এক্সাম তো, মানে কাট অফ এটা ডিসাইড করতে হবে। তো কি হচ্ছে, তাহলে একাধটা প্রশ্ন ট্রিকি দিয়ে দিচ্ছে, তাহলে সেটা কেউ পারছে না, যদি তুমি সেটাকে পেরে যাও তাহলে কি হবে, তুমি সেখানে কিন্তু অবশ্যই একটা মানে কি বলবো একটা জায়গায় স্ট্যান্ড করতে পারছো। তো যাই হোক যদি দেখো কোনো জায়গায় অ্যাজ ইফ বা অ্যাজ দো, যদি এই দুটো কোনো জায়গায় থাকে তাহলে কি করব, তারপরে একটা সাবজেক্ট বসবে। দেখো এখানে কি বসেছে, এখানে বসেছে আমাদের অ্যাজ ইফ, তাই না? অ্যাজ ইফের পর আরো একটা সাবজেক্ট মানে নাউন বা প্রোনাউন বসলো, এরপরের যে ভার্বটা হবে, সেটা কি হবে, যদি এটা থাকে সেই ক্ষেত্রে আমাদের ভার্বটা হবে হয় ভার্বের পাস্ট ফর্ম বা V2 অথবা অয়ার, এর বাইরে কিছু হতে পারবে না, হয় V2 না হলে অয়ার। সুতরাং এই ইজ, ওয়াজ, হ্যাজ বিন এর মধ্যে কিন্তু কোনোটাই হবে না। কোনটা হবে, উত্তর হচ্ছে অপশন সি। এবং হ্যাঁ, এটা মনে রাখবে, হি হোক, আই হোক, ইট হোক, যে কোনো সাবজেক্টের সাথে কিন্তু অয়ার বসবে, শুধু সিঙ্গুলার না, যাদের সাথে অলরেডি অয়ার বসতো, যেমন উই অয়ার এমনিতেই হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে অয়ারই বসবে। যে না হি এর সাথে ওয়াজ থেকে অয়ার করলাম, তাহলে যেখানে দিয়ে থাকতো ওর সময় তো এমনি অয়ার বসে, তাহলে চলো ঘুরিয়ে ওটাকে ওয়াজ বানাই, একদমই না। সিঙ্গুলার প্লুরাল যাই হোক না কেন, যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে, এই দুটোর বাইরে আর কিচ্ছু বসতে পারবে না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 11, দ্য ট্রেন অ্যারাইভ লেট ড্যাশ হেভি ফগ। এটাও ভালো প্রশ্ন। দেখো তোমরা ওই কথাটা ছোট্ট করে আরেকবার বলে দিই, সেটা হচ্ছে সহজ প্রশ্ন, হ্যাঁ প্রচুর চারিদিকে পেয়ে যাবে, হয়তো 10টার মধ্যে 8টা সহজ প্রশ্ন দেবেও, কিন্তু যে একাধটা প্রশ্ন আটকে যাবে, মানে এগুলো তোমাদের হয়তো কি মনে হচ্ছে বলতে, হয়তো মনে হচ্ছে স্যার এত কঠিন, কারো মনে হতে পারে, সবার না, কিন্তু বিষয় হচ্ছে ওইটাই যেগুলো পারবে অলরেডি, সেইগুলো তো শুধু আর নতুন করে কি বলবো সে গল্প পড়ার মতো পড়ে লাভ নেই, কিছু জিনিস এক্সট্রা একটু শিখে নিই, আলটিমেটলি কাজেই লাগবে। তো দেখো এখানে কি বলেছে, দ্য ট্রেন অ্যারাইভ লেট কি ড্যাশ দ্য হেভি ফগ। যদি এটা কঠিন না, আমি আগেরটার জন্য বললাম, ঠিক এটা সহজ আছে এমনিতেই। দেখো এখানে আমাকে একটা প্রিপোজিশন চুজ করতে হবে, কোনটা হবে প্রথম কথা, একে একে বাদ দিই না, ফর এখানে হবে না, মানে বাংলায় উচ্চারণ করলে হ্যাঁ দেখো আসছেও, হেভি ফগের জন্য ট্রেনটা কিন্তু লেটে পৌঁছালো, হয় এটা, কিন্তু এই জন্য আবার সেই জন্য না, অ্যাকচুয়ালি মানে যদি এই ফর ব্যবহার করা হয় উদ্দেশ্যর জন্য, যে আমি এই কাজের জন্য ওখানে যাচ্ছি, কারণ ওটা আমার তখন উদ্দেশ্য, এখানে কি ওই হেভি ফগটা উদ্দেশ্য ছিল, একদমই না। হেভি ফগের কারণে, অ্যাকচুয়ালি ভালোভাবে বলতে গেলে হেভি ফগ ঘন কুয়াশার কারণে ট্রেনটা লেট ছিল। এবার এই কারণে বিষয়টার জন্য
এই তিনটেই তোমাদের কাছে খুব পরিচিত তিনটে ওয়ার্ড, তিনটেই, ঠিক আছে? ডিউ, বিকজ, ওয়িং টু, তিনটেই। কিন্তু দুটোর মধ্যে গন্ডগোল আছে। কি গন্ডগোল? দেখো, ডিউ টু বলে একটা বস্তু হয়। ডিউ টু কি? ডিউ টু হচ্ছে একটা প্রিপোজিশন। কিন্তু শুধু ডিউ মানে কি? ধার পড়ে আছে, দেনা, বাকি। এখানে কি সেরম মিনিং বলছে? ট্রেন দেরিতে পৌঁছলো আর কি ঘন কুয়াশা ধার দেনা বেড়ে গেছে? একদমই না। তো কাটো। এবার এই বিকজ নিয়ে একটা গন্ডগোল আছে। সে বিকজ কি বলেছে? যে বিকজ এটা হচ্ছে একটা কনজাংশন, আর বিকজ অফ এটা হচ্ছে একটা প্রিপোজিশন। এর মানে কি? এর মানে হচ্ছে, খুব ভালো করে বুঝে নিও, যদি দেখো একটাই নাউন বা প্রোনাউন বসেছে, একটাই নাউন বা প্রোনাউন বসেছে, সেই ক্ষেত্রে তার আগে আমরা বসাবো কি? বিকজ অফ, কারণ এটা একটা প্রিপোজিশন। আর বিকজ কখন বসাবো? যখন দুটো ক্লজকে যুক্ত করতে হবে। এটা মাথায় রাখবে। আমি জানি কনজাংশন দুটো ওয়ার্ডকেও যুক্ত করে, কিন্তু বিকজ মানে এর ভিতরে আরো গল্প আছে। তবে বিকজ এরকম কোনো কনজাংশন না যে দুটো ওয়ার্ডকে যুক্ত করবে, ঠিক আছে? বিকজ যুক্ত করবে দুটো ক্লজকে। এদিকে একটা ক্লজ আছে, আমি মানছি। এখানে কি পড়ে আছে? এটা একটা নাউন, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা আর্টিকেল। এদিকে ক্লজ তৈরি হচ্ছে না। সুতরাং এখানে আমি বিকজ এটাও লিখতে পারবো না। তাহলে কোনটা পড়ে থাকলো? ওয়িং টু। এবার ওয়িং টু মানে কি? কিচ্ছু না, এইগুলোর মতোই। ডিউ টু মানে যা, ওয়িং টু মানেও তাই। বিকজ অফ মানে যা, ওয়িং টু মানেও তাই। কারণে, কোন কারণে লেট ছিল? এই হেভি ফগের কারণে। সেইটাই কিন্তু সেম মিনিং ওয়িং টু দিতে পারে। হ্যাঁ, যদি ডিউ টু থাকতো ঠিক হতো, শুধু ডিউ আছে বলে ভুল। বিকজ অফ থাকলে ঠিক হতো, বিকজ আছে বলে ভুল, তাই তো? সুতরাং একমাত্র ঠিকঠাক উত্তর কোনটা হচ্ছে? অপশন সি, অর্থাৎ ওয়িং টু। চলো নেক্সট কোশ্চেন। আমরা ক্লাসের একদম প্রায় শেষের দিকে চলে এসেছি, ঠিক আছে? অলরেডি আমাদের কোশ্চেন নাম্বার 12 চলছে এখানে। এখানে আশা করি কোনো রকম কনফিউশন কারোর হবে না। তোমরা জানো যে টি ডাবল ও এবং টি সিঙ্গেল ও এর একটা পেয়ার হয়, তাই তো? এর একটা জুটি বা এর একটা এই যে শব্দ জোড়া এরকম একটা আসে। হি ইজ টু উইক টু ওয়াক, ঠিক আছে? দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক, এরকম আমরা সেন্টেন্স অনেক পড়ে এসেছি। এখানেও সেটাই। শি ইজ টু শাই, সে এতটাই মানে লাজুক, এতটাই লজ্জা পায় কি কিসের জন্য? না, টু স্পিক ইন পাবলিক। অর্থাৎ সে এতটাই লজ্জা পায় যে পাবলিক স্পেসে বা মানুষের সাথে কথা বলতেই পারে না, ঠিক আছে? তাহলে কি হবে? একদম সহজ উত্তর, সেটা হচ্ছে অপশন ডি। এই 1 মিনিট দাঁড়াও তো। ও ঠিক আছে, আমি ভাবছি সবগুলোর কি উত্তর ডি আসছে নাকি। না, অসুবিধা নেই, চলো। এটা তো কোনো প্রশ্নের মধ্যেই পড়ছে না। প্রেফারের সাথে, আমরা এতবার এগুলো পড়ে থাকি সবসময়, প্রেফারের সাথে যে ফিক্সড প্রিপোজিশনটা বসে, যে ফিক্সড প্রিপোজিশনটা বসে সেটা কি? সেটা হচ্ছে টু। ভুল করেও এখানে দেন বসাবে না কেউ। দেনের যে মিনিংটা তুলনায়, এই মিনিংটা প্রেফারের সঙ্গে কে দেয়? প্রেফারের সঙ্গে দেয় টু। অর্থাৎ আই প্রেফার টি টু কফি, ঠিক আছে? আই প্রেফার টি টু কফি। না কি এখানে টি দেন কফিও হবে না, টি মোর দেন কফিও হবে না, কিন্তু টি টু কফি মানে আমার কফির থেকে চা বেশি পছন্দ। তারপরে কিসে? ইন দ্য ইভিনিং, মানে সন্ধ্যাবেলায় আমার কফির থেকে আমি না চাটাই বেশি প্রেফার করি, চাটা আমার বেশি পছন্দ। সুতরাং এখানে কিন্তু দেন হবে না, ওভার, এগেনস্ট, মোর দ্যান, কিচ্ছু না। টু মানে টু। ফিক্সড প্রিপোজিশন যখন বললাম, তার মানে এটা ছাড়া আর কিন্তু কিছু বসতে পারবে না, এই প্রিপোজিশনটাই তোমাকে বসাতে হবে, ঠিক আছে? চলো নেক্সট। আজকের সেকেন্ড লাস্ট কোশ্চেন, বলো। এখানেও আরো একটা ফিক্সড প্রিপোজিশন আমরা পাবো, ঠিক আছে? বিষয় হচ্ছে হি ওয়াজ প্রিভেন্টেড, তাকে আটকানো হয়েছিল। তাকে আটকানো হয়েছিল কিসের থেকে?
এন্টারিং দ্য রেস্ট্রিক্টেড এরিয়া, মানে তোমরা দেখে বিভিন্ন জায়গায় থাকে না যে এই পার্টিকুলার জায়গাটা হয়তো একটা শপিং মলে তুমি গিয়েছো, বলা হলো এই জায়গাটা শুধু স্টাফদের জন্য, বা হয়তো একটা স্টোর রুম, ঠিক আছে, তো ওখানে যাওয়া যাবে না, ওটা রেস্ট্রিক্টেড এরিয়া। হয়তো কোনো জায়গায় কোনো কাজ চলছে কোনো কনস্ট্রাকশনের, সেখানে ঢুকলে সমস্যা হতে পারে, তাই তো, সেটা রেস্ট্রিক্টেড এরিয়া। তো তাকে সেই রেস্ট্রিক্টেড এরিয়া থেকে, মানে এরিয়াতে ঢোকার থেকে আটকানো হয়েছিল, ঠিক আছে। বলো কি হবে? এখানে মনে রাখবে, খাতায় লিখে নাও, প্রিভেন্টের সাথেও যে ফিক্সড প্রিপোজিশনটা বসে সেটা কি? সেটা হচ্ছে ফ্রম। তাকে আটকানো হয়েছিল কিসের থেকে? কিসের থেকে? নাকি এন্টারিং দ্য রেস্ট্রিক্টেড এরিয়া, ঠিক আছে। তাহলে এখানেও একটা আমরা পেলাম আরো একটা প্রিপোজিশন বা বলতে পারো ফিক্সড প্রিপোজিশনের প্রশ্ন। চলো লাস্টে আরো একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন দিয়ে শেষ করি, ঠিক আছে, একদম সহজ জিনিস। দ্য বুক অ্যালং উইথ ইটস ইলাস্ট্রেশনস, দ্য বুক অ্যালং উইথ ইটস ইলাস্ট্রেশনস ড্যাশ ভেরি এক্সপেন্সিভ, ড্যাশ ভেরি এক্সপেন্সিভ। বলো কি হবে? খুব সহজ প্রশ্ন, যদি নিয়মটা জানা থাকে আরামসে পারবে। এবং আমি বারবার করে বলছি, ইংলিশের সমস্ত চ্যাপ্টার ভাই অলরেডি আমি এই ইউটিউব চ্যানেলে করিয়ে দিয়েছি, ঠিক আছে। 48 বা 50 কাছাকাছি ক্লাস ওখানে অলরেডি ফ্রিতে দেওয়া আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেরও 5টা না 4টে ক্লাস দেওয়া আছে, একবার একটু ক্লাসগুলো দেখে নাও যদি গন্ডগোল থাকে, ঠিক আছে। তাহলে কি হবে? দ্য বুক অ্যালং উইথ ইটস ইলাস্ট্রেশন, কি বলেছিলাম? যদি এখানে উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, ঠিক আছে, এরকম কিছু থাকে, তাহলে এর পরে যে এই নাউনটা বসছে এটা আসলে আর কিছুই না, উইথ, অ্যালং উইথ, এগুলো কি? এগুলো হচ্ছে প্রিপোজিশন। আর এটা কি? এটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। সেই একই নিয়ম দেখো ঘুরিয়ে ফিরিয়ে এখানে আবার চলে আসছে। এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনাল অবজেক্ট, এবং আমাদের চ্যাপ্টারের নাম ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা সাবজেক্ট অনুযায়ী ভার্ব চুজ করব, অবজেক্ট অনুযায়ী চুজ করব না। সুতরাং সাবজেক্টকে এই যে বইটা, দ্য বুক, এটাই সাবজেক্ট। কি সিঙ্গুলার নাকি প্লুরাল? নিজেরাই বুঝতে পারছো, সিঙ্গুলার, অর্থাৎ আর, ওয়ার, হ্যাভ বিন কোনোটা হবে না, অপশন ডি অর্থাৎ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে কি হবে? দ্য বুক অ্যালং উইথ ইটস ইলাস্ট্রেশনস ইজ ভেরি এক্সপেন্সিভ, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের এই লাস্ট কোশ্চেনের সঠিক উত্তর। এবং আজকে তাহলে এইটুকুই থাকছে, ঠিক আছে। পরবর্তী ক্লাসে তোমরা অবশ্যই জানাবে যে কোন টপিক থেকে, কমেন্টে প্রত্যেকে জানাবে যে কোন টপিক থেকে তোমরা মূলত ক্লাসগুলো চাইছো, যে টপিকের তোমাদের ডাউট আছে সেগুলো থেকে অবশ্যই জানাতে পারো, ঠিক আছে। যে স্যার এই টপিকগুলো থেকে একটু সমস্যা হচ্ছে, তো ওখান থেকে ক্লাস করাতে আমি অবশ্যই সেখান থেকে ক্লাস করিয়ে দেবো, ঠিক আছে। আর যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দাও, ঠিক আছে, লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এবং যেটা আরও একটা ইনফরমেশন মানে বিষয় যেটা শুরুতে বলছিলাম, যদি তোমাদের মনে হয় মক টেস্ট গ্রুপ সি এবং ডি এর জন্য 20টা ফুল লেন্থের মক টেস্ট তোমরা এখানে পাচ্ছ, সাথে 150-র বেশি বা 150টা তোমরা এখানে সেকশনাল মক পাচ্ছ, মানে রিজনিং আলাদা করে, ইংলিশ আলাদা করে, জিকে আলাদা করে, এরকম করে পাচ্ছ, ঠিক আছে। সাথে একটা এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক, এটা তোমরা কাল পরশুর মধ্যে পেয়ে যাচ্ছ এই একই কোর্সের মধ্যে। তো যারা যারা চাইছো কোর্সটা পারচেস করতে, আমি আগেও বলেছি নাম্বার এখানে দেওয়া আছে 9143886333 তোমরা এই নাম্বারে নিজের সম্পূর্ণ নাম এবং এই যে WBSSC গ্রুপ সিডির মক এটা উল্লেখ করে একটা মেসেজ পাঠিয়ে রাখো, তোমাদের পুরো ডিটেলস এবং মানে কোর্সের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো চলো, পরীক্ষা একদমই দেরি নেই আর, যারা কি বলবো চাইছো এই জবটাকে একদম সিকিওর করতে, ভালো করে পড়াশোনা করো প্রত্যেকে। চলো, অল দ্য বেস্ট।